দশম শ্রেণীর ভূগোল তোমাদের বায়ুমণ্ডল পড়ানো হচ্ছিল। গতদিন ক্লাসে আমরা এল নির্ণয় এবং লা নির্ণয়ের প্রভাব জেনেছি। আজকে বায়ুর চাপ বলয় এবং বায়ু প্রবাহ সম্পর্কে আমরা ডিটেলসে জানব। দেখো, বায়ুর যে চাপ, বায়ু কেন চাপ দেয়, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। আমরা বায়ুর এই চাপটাকে অনুভব কেন করি না, এটাও একটা ব্যাপার আছে। একটা পরীক্ষার মধ্যে দিয়ে জানা গিয়েছে যে বায়ুর ওজন আছে। শুধু তাই নয়, কোনো বাধা যদি না পায় বায়ু, চারিদিক থেকে কিন্তু চাপ দেয় বাতাস। এবার তাহলে দেখো, বায়ুমণ্ডলীয় আমাদের চাপ আছে একটা। বৈজ্ঞানিক পরীক্ষায় জানা গেছে যে প্রত্যেকটা জীবের শরীরের আভ্যন্তরীণ চাপ এবং বাইরের বায়ুমণ্ডলের চাপ দুটাই সমান। এই দুটোই কিন্তু সমান। বাইরে থেকে বাতাস আমাদের শরীরে যা চাপ দেয়, আমাদের শরীর ভেতর থেকে বাইরের দিকে চাপ দেয়, এই দুটো চাপের সমান। যখন একটা ডিস্টার্ব হয়ে যায়, তখন হয় আমাদের হাই প্রেশার হয়, নাহলে আমাদের কিন্তু লো প্রেশার আমাদের হয়। এই জন্য একটি চাপ অপর চাপকে কার্যকর হতে দেয় না, আর এর ফলে আমরা বায়ুমণ্ডলের চাপ অনুভব করি না। তার মানে একটা চাপ আর একটা চাপকে কি করতে দেয় না গো? অনুভব করতে দেয় না। মানে ধরো 1023 মিলিবার বাইরে থেকে বায়ুমণ্ডলীয় চাপ, শরীরের ভেতর থেকে 1023 মিলিবার বায়ুমণ্ডলীয় চাপ শরীর থেকে, দুটোই সমান তো, তাহলে নর্মাল লাগবে। কিন্তু এইটা যারা 1000 দিচ্ছে আর এটা 1023 দিচ্ছে, তাহলে একটু গড়বড় হয়ে যাবে, তখন মাথা ঘুরবে, উল্টি পড়ে যাবে, এরকম ব্যাপার হবে। এবারে এই যে বায়ুর চাপ, বাইরেকার বায়ুমণ্ডলের বায়ুর চাপ, এই চাপটাকে মাপবো কোন দিকে? এই চাপ মাপার এককের নাম কি? মিলিবার। বায়ু চাপ মাপার এককের নাম কি গো? মিলিবার। মিলিবার হচ্ছে একটি বল বা ফোর্স, যা প্রতি সেন্টিমিটারে 1000 ডাইনের সমান। সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হচ্ছে কত? 1013.25 মিলিবার। তার মানে যদি বলে যে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ কত? 1013 মিলিবার। আর মিলিবারটা কি? বায়ুর চাপ মাপার একক, মিলিবার। অর্থাৎ একই প্রমাণ বায়ুমণ্ডলীয় বা সমুদ্রপৃষ্ঠীয় বায়ুচাপ বা ভূপৃষ্ঠীয় স্বাভাবিক বায়ুচাপ বলা হয়। এটা মনে রাখলে, তাহলে 1013 আমাদের সমুদ্রপৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ। এই বায়ুচাপ মাপার যন্ত্ররা রয়েছে, ব্যারোমিটার। ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়। দেখো, দুটো ব্যারোমিটার, এখানে 4-5টা রয়েছে নাম। টরিসেলি ব্যারোমিটার, 14 ব্যারোমিটার, অ্যানিরয়েড ব্যারোমিটার, অল্টিমিটার, ব্যারোগ্রাম, এতগুলো নাম পাচ্ছি আর কি। আর একটা হচ্ছে ডিজিটাল ব্যারোমিটার। 6টা নাম পেলাম। তার মানে এখনকার যে বর্তমানে যে বায়ুচাপ মাপা হয় অত্যাধুনিক এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, ডিজিটাল ব্যারোমিটার। এইটার কাউন্টেশন খুব ভালো, এটা কাউন্ট করা হয় ভালো। বায়ুচাপের তারতম্যের কারণ এবং নিয়ন্ত্রকগুলো কি? বায়ুচাপের যদি তারতম্য, এর কারণগুলো আমরা দেখতে যাই। উচ্চতা প্রথম কারণ। দেখো, আমরা জানি কি, উচ্চতা যত বাড়বে বাতাসের চাপ তত কমবে, কেন? উপর দিকে কত বাতাস নাই, এবং উষ্ণতাও বাড়বে নাকি না? উষ্ণতা কমবে, কিন্তু একটা সময়ের পর আবার উষ্ণতা বাড়বে। তাহলে উচ্চতা বাড়লে কি হয় গো? দেখো, এখানে আন্ডারলাইন করা রয়েছে। দেখো, সমুদ্র পৃষ্ঠ থেকে 300 মিটার উচ্চতায় বায়ুর চাপ প্রায় 34 মিলিবার হ্রাস পায়।
মানে সমুদ্রপৃষ্ঠ থেকে তুমি যদি 300 মিটার ওপরে ওঠো তাহলে 34 মিলিবার কমে যাবে। তার মানে যদি তুমি সমুদ্রপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উঁচুতে যাও, তুমি এইভাবে হিসাব করো, তাহলে 34 34 34 3 বার 34 হলো, তাহলে 35 35 কত? 70 নাকি? 70, তাহলে 105, প্রায় 105 মিলিবার কমে যাবে, 900 মিলিবার হয়ে যাবে 1 কিলোমিটারে। আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি। তার মানে একটা দেখো হিসাব করো, 900 মিলিবারের কাছে দাঁড়ালো 1013 আমাদের সমুদ্রের পৃষ্ঠে কত? বলছি 1013 মিলিবার আমাদের কি সমুদ্র পৃষ্ঠের যে চাপ, আর এভারেস্টের উচ্চতা কত? 9 কিলোমিটার। 9 কিলোমিটার চাপ, দেখো হিসাবটা করো এবারে। তার মানে আমি কত বললাম? 300 মিটারে 34 মিলিবার করে কমবে, তাহলে 1 কিলোমিটার আমাদের মোটামুটি 900 করে কমছে, মোটামুটি 900 কাছাকাছি আর কি, কম বেশি হবে। তাহলে 9 কিলোমিটার প্রায় এভারেস্টের উচ্চতা, 8800 সামথিং কিছু, তার মানে প্রায় 48, এখন বাড়ছে আবার। এইবারে দেখো তুমি যদি হিসাব করো, তোমার 100 মিলিবার এসে দাঁড়াবে শুধুমাত্র কত আসবে? 100 মিলিবার এসে দাঁড়াবে। তার মানে 100 মিলিবার বায়ুচাপ কিছুই নয়। তুমি যদি এভারেস্টের ওপরে চাপো, বায়ুচাপই পাবে না, তুমি ফাঁকা। বুঝতে পারলে? চাপটা কমে যাবে, তোমার উপরে হালকা লাগবে নিজেকে। দেখো ওই কারণেই আমি এটাকে কি তোমাদের ক্যালকুলেট করার জন্য বললাম, আর পরের লাইনটা দেওয়া রয়েছে যে এই কারণেই খুব উঁচু পার্বত্য অঞ্চলে আরোহণের সময় আলাদাভাবে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। অক্সিজেনও পাবে না, আর বাতাসের চাপও কম, ফলে মাথা ঘুরবে, অজ্ঞান হয়ে পড়ে যাবে তুমি। বুঝতে পেরেছ? ওই জন্য অক্সিজেন সিলিন্ডারগুলো পর্বতে আমরা যখন আরোহণ করি, আমরা নয়, যারা পর্বত আরোহী রয়েছে তারা যখন ব্যবহার করেন, তখন তারা কিন্তু অক্সিজেন সিলিন্ডার আলাদা করে নিয়ে যান। এই জন্য নিরক্ষীয়, দেখো নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম, মেরু অঞ্চলে বায়ুর চাপ বেশি। উষ্ণতা, দেখো বায়ু উষ্ণ হলে তা হালকা এবং প্রসারিত হয়, আমরা জানি। হালকা হলেই উঁচুতে উঠবে এবং প্রসারিত হবে, ফলে বায়ুর চাপ কমে যাবে। আচ্ছা, তুমি একটা জিনিস আমাকে বলো, নিরক্ষীয় অঞ্চলে যেখানে সারা বছর সূর্য কি করে? লম্বভাবে কিরণ দেয়, প্রচণ্ড গরম থাকে। এখনই কি বললাম যে যত গরম হবে বাতাস, তত হালকা হবে, প্রসারিত হবে, ওপরে উঠে চলে যাবে, ফলে ওই জায়গাটা কি তৈরি হয়ে যাবে? বায়ুচাপ থাকবে? থাকবেই না, বায়ুচাপ কমে যাবে। কেন কমে যাবে? বাতাস গরম তো, চাপ কোথা থেকে দেবে? নিজেই তো হালকা হয়ে উঠে চলে যাচ্ছে। এই কারণে উষ্ণ বায়ুর চাপ কম, আর মেরু অঞ্চলে কি হয়? বাতাস ঠান্ডা থাকে, সাংঘাতিক ভারী। তুমি শীতকালে দেখো ওখানে বাতাস চরম ভারী হয়, বাতাস নিচে নিচে বয়ে যায়, আর এই গ্রীষ্মকালে বাতাস উপর দিকে বয়ে চলে যায়। ওই জন্য কী হয়? গরমের সময় গায়ে হাওয়াই লাগে না। কি শীতকালে যত হাওয়া, শীতকালে ফুরফুর করে বাতাস বয়েছে। আরে বাবা, গ্রীষ্মকালেও বাতাস বয়ে যায়। বাতাস আমাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমাদের আরও লম্বা হতে হবে এখানে হাওয়া খেতে গেলে, বুঝতে পেরেছো? নাহলে বাড়ির ছাদে চলে যাবে। যাই হোক, তাহলে শীতল বায়ুর চাপ কিন্তু বেশি, আর উষ্ণ বায়ুর চাপ কম। শীতল বায়ুর চাপ বেশি, উষ্ণ বায়ুর চাপ কম। এরপর দেখো জলীয় বাষ্পের একটা ব্যাপার রয়েছে। জলীয় বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা, তাই জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর চেয়ে হালকা হওয়ায় এর চাপ কিন্তু কম। অপরদিকে শুষ্ক বায়ু ভারী বলে এর চাপ কিন্তু বেশি। বাতাস যত শুষ্ক হবে, আরে বাবা শীতকাল তো শুষ্ক, সব দেখবে চামড়া ফেটে যায়, ঠোঁট ফেটে যায়, ফেটে যায়, শরীরে সব ইয়ে করে। শুষ্ক বাতাস কি হয়? ভারী হয়, বুঝতে পারছো? আর বিশুদ্ধ বাতাস হালকা হয়।
বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে, আর জলীয় বাষ্পপূর্ণ বাতাস কিন্তু কি হয়, হ্যাঁ ভারী হয়, এবং বায়ু বাষ্প বেশি, জলীয় বাষ্প, বায়ুর চাপ কম। পৃথিবীর আবর্তন গতির ব্যাপার রয়েছে। দেখো পৃথিবীর আবর্তন গতির বলে সুমেরু এবং কুমেরু বৃত্তীয় অঞ্চল থেকে বাতাস কিন্তু ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। মানে এটা সুমেরু এবং কুমেরু বৃত্তীয় জায়গা থেকে বাতাসটা কোন দিকে বেঁকে যায়, বাতাসটা ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। একটা নিয়ম আছে, এখানে একটা ফোর্স লাগে, একটা বলের সাহায্যে হয়। কি বলবো, ফাইলামও করবে না, মার খেয়ে মরে যাবে কিন্তু। না সেটা নয়, একটা নাম আছে দাও। এই যে এখানে সুমেরু ও কুমেরু বৃত্তীয় অঞ্চল থেকে বাতাস ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, কোরিওলিসিস বল। হ্যাঁ, এর ফলে সুমেরু বৃত্ত এবং কুমেরু বৃত্ত অঞ্চলে বায়ুতে নিম্নচাপের সৃষ্টি হয়। আবার নিরক্ষীয় অঞ্চলে বাতাস আবর্তন গতির প্রভাবে ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়, ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ু নিম্নচাপ এবং ক্রান্তীয় অঞ্চলে বায়ু উচ্চচাপের সৃষ্টি হয়। আমরা জানি যে 0 ডিগ্রির যে নিরক্ষরেখা রয়েছে এইটা হচ্ছে কি নিম্নচাপ, নিরক্ষরেখা নিম্নচাপ, পরের দুটো উচ্চচাপ, ক্রান্তীয় অঞ্চল উচ্চচাপ, আবার ওই দিকটা নিম্নচাপ, আবার উচ্চচাপ, উচ্চচাপ, তারপর নিম্নচাপ, আবার উচ্চচাপ, আবার মাঝখানটা নিম্নচাপ। এইটাই আমাদের গঠন, বুঝতে পেরেছ? স্থলভাগ এবং জলভাগের বন্টন, এইগুলো দেখো অনেকগুলো ভাগ দেওয়া রয়েছে, এগুলো তোমাদেরকেও পড়ে নিতে হবে। তাও আমি বলে দিই, ছোটো ছোটো করে বলে দিই। গ্রীষ্মকালে স্থলভাগের তুলনায় জলভাগ অপেক্ষাকৃত দ্রুত উত্তপ্ত এবং শীতল হয় বলে বায়ুর চাপ দ্রুত পরিবর্তন হয়। দেখো গ্রীষ্মকালে কি মাটি জানা গরম হয়, জল তার থেকে বেশি গরম হয়ে যায়, এর ফলে কি হয়, দ্রুত পরিবর্তন হয় একটা। কিন্তু শীতকালে কি হয়, স্থলভাগ দ্রুত তাপ বিক্রিয়ণ করে এবং শীতল হয় বলে স্থলভাগ উচ্চচাপ, জলভাগে নিম্নচাপ তৈরি হয়ে যায় শীতকালে। এবার দেখো সমচাপ রেখা, আমি গত দিনে সমষ্ণ রেখা বলেছিলাম, যে 25 ডিগ্রি 16 সব একটা ম্যাপে বলেছিলাম। এই সমচাপ রেখা একই 1018 যে মিলিবার রয়েছে, দেখো এখানকার যে জায়গাগুলো রয়েছে সব এই 1018 মিলিবার এই চাপের অংশ এগুলো। তারপর 1000, তারপর 992 লো অ্যালটিটিউড, এ দেখো লো দেখাচ্ছে, এখানে লো প্রেশার এল দেওয়া রয়েছে, লো প্রেশার থেকে হাই প্রেশারে যাচ্ছে দেখো। হ্যাঁ দেখো দেখো 992, এখানে 992 আছে, 93, 94, 95, 96, 97, 98, 99, 1000 হয়ে গেল। এবার দেখো 1000, 1, 2, 3, 4, 5, 6 করে 18 হয়ে গেল। 18 থেকে আবার বাড়ছে 18, হ্যাঁ এরকম করে বাড়ছে, যতটা হবে হয়তো 20 অবধি হলো। আবার কমবে, আবার কিছু জায়গায় বাড়ে, আবার কমে। উষ্ণতা বলছিলাম না, যে জায়গাগুলো হবে একই চাপ হবে, আবার কোথাও কোথাও চাপ যেখানে সমান সেখানে আন্ডারলাইন হবে, আর একটা দাগের ওপর আর একটা দাগ চাপবে না। আমি উষ্ণতার ক্ষেত্রেও বলেছিলাম এটা সমষ্ণ রেখা, সেরকম সমচাপ রেখাও আছে। হ্যাঁ মানে একটা লাইনকে আর একটা লাইন ক্রস করে কিন্তু যাবে না, হ্যাঁ সমান্তরালে সমানভাবে যাবে। এটা ছবিটা দেওয়া রয়েছে। আর এই জায়গাটা কিন্তু হাই প্রেসার জোন আছে, 1016 না, আবার কমবে। এই যে 18-এর পর আবার 17, আবার 16 হয়ে গেল, বাড়বে, আবার কিছু জায়গায় কমবে। হ্যাঁ শুধু এই যে বেরিয়ে যাবে 16-18 তা হয় না, আবার কমে যাবে, একটা অবধি যে গিয়ে আবার দেখবে কম। এবারে দেখো এখানে যে বায়ুচাপ বলয়গুলো রয়েছে সেগুলো একটু আমি এখনই বলছিলাম, মাধ্যাকর্ষণ শক্তির জন্য এবং পৃথিবীর এই ঘোরার কারণে বায়ুচাপ বলয়ের সৃষ্টি হয়েছে। এই যে 0 ডিগ্রি বলছিলাম নিম্নচাপ, মাঝেরটা নিম্নচাপ 0 ডিগ্রিটা মনে রাখবে,
মাঝেরটা নিম্নচাপ, ওপরে দুটো উচ্চচাপ, মাঝেরটা নিম্নচাপ, ওপরে দুটো উচ্চচাপ, আবার ওপরে দুটো নিম্নচাপ, তারপরে দুটো আবার উচ্চচাপ। এইবারে বাতাস বয়ে যায় কোথা থেকে কোথাও, এইটা মনে রাখবো, বাতাস বয়ে যায় কোথাও। পেন্সিল রয়েছে, একটা পেন্সিল দাও, এই ছবিটা আমি বলে দিই। না খাতা দরকার না, পেন্সিল দাও তাহলে। একটা ছবি আঁকাই রয়েছে, দেখো ভালো করে মন দিয়ে শুনবে। এখানে আমি বাতাসের গতিবেগটা বলছি না, মানে কোন দিকটা বিক্ষিপ্ত হয়ে আসে সেটা আমার এতটা বলছি না, কিন্তু বাতাসের প্রবাহটা আমি বলে দিচ্ছি যে কোথা থেকে কোথায় আসে, এটা মাথায় রাখবে। এটা আগেও বলেছি, অন্য ক্লাসে হয়তো বলেছি। আমি দিকগুলো বলছি না, কোরিওলিস বলের প্রভাবে বলছি না, কোনটা উত্তর দিকে ঘুরে যায়, কোনটা আবার দক্ষিণমুখী হয়ে যায়, এগুলো এতটা ডিটেলসে আমি আজ যাচ্ছি না। দেখো আমরা কি জানি, নিম্নচাপ সব সময় জেনে রাখবে, এই যে নিম্নচাপ, উচ্চচাপ থেকে আসবে কোথা, নিম্নচাপের দিকে, নাকি না নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে যাবে? আমাকে এটা বলো, উচ্চচাপ থেকে বাতাস নিম্নচাপের দিকে আসে না নিম্নচাপ থেকে উচ্চচাপে যাবে? ঠিকঠাক বলবে, একটু ভাবনা চিন্তা করে বলবে এবং কেন হলো সেটাও বলবে আমাকে। এইখানে যদি কনফিউশন তৈরি হয়, আমি এটা কেন জিজ্ঞেস করলাম তোমাকে, এইটাই গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে ছবিটা দেখো কি দেওয়া রয়েছে, আমি ছবিতে গিয়ে আবার পিছিয়ে যাব। এখানে আমার কোন দিক থেকে কোথায় যায়, কোন উচ্চচাপ থেকে কোন নিম্নচাপের দিকে যায়, না নিম্নচাপ থেকে উচ্চচাপের দিকে যায়, সেটা আমরা কিন্তু এবার জানবো। দেখো ভালো করে, আমি এখন কি বললাম, প্রথমেরটা কি হবে, নিম্নচাপটা শান্ত না উচ্চচাপ শান্ত বলো? নিরক্ষীয় মানে 0 ডিগ্রিটা, হ্যাঁ নিরক্ষীয় অঞ্চল, আর এটা হচ্ছে নিম্নচাপ অঞ্চল। পরের দুটো কি উচ্চচাপ, তারপরে দুটো আবার নিম্নচাপ, তারপরে দুটো আবার উচ্চচাপ। এই যে প্রথম এটা নিম্নচাপ, পরের দুটো এই যে উচ্চচাপ, আবার দুটো নিম্নচাপ, আবার দুটো উচ্চচাপ। বুঝতে পারলে? এবার আমি সেইটা বলছি না, বাতাস কোথায় যাবে সব সময় মনে রাখবে, নিরক্ষীয় 0 ডিগ্রি, নিম্নচাপ শান্ত বলয়, নিম্নচাপ শান্ত বলো। বাবা চুপ করে বসে থাকবে। আরে বাবা নিম্নচাপে কোথায় ঝড় হয়? নিম্নচাপে বৃষ্টি লেগেই থাকে, ঝড় বৃষ্টি খুব, ঝড়টা একটু অল্প হয়, জল হয় প্রচুর, নিম্নচাপে ঝড় কম হয়। শোনো তা আরো বলছি, আমি আসি। আমাদের কিন্তু নিরক্ষীয়, আমাদের দেখো আমাদের যে অবস্থান, আমরা কিন্তু নিরক্ষরেখায়, মানে ভারতবর্ষের অবস্থানের কথা বলছি, আমাদের ভারতবর্ষের অবস্থান নিরক্ষরেখায় নয়, হ্যাঁ আমাদের কর্কট ক্রান্তি রেখায় এখানে রয়েছে। এবারে উচ্চচাপ যে শান্ত নয় তা নয়, অবশ্যই শান্ত, কিন্তু আমার গতিবেগ, আমি এখানে বায়ুর গতিবেগের কথা বলছি। বৃষ্টি কোথা হয়, এই হয় কোথা হয় না হয়, আমার এত এই ডিটেলসে এই জায়গায় যাচ্ছি না। আমরা এগুলো বায়ুমণ্ডলে জানবো। এরপর এটা বায়ুমণ্ডল হলো, আমাদের বায়ুমণ্ডল আছে, এই যে বায়ুমণ্ডল মানে জলের জায়গা, এখানে আমরা কিন্তু জানবো বৃষ্টিপাত সম্পর্কে একদম অল ডিটেলস। তা ততক্ষণ আমাদের ওয়েট করে থাকতে হবে। তাহলে এই বাতাসের ব্যাপারটা বলে দিই। দেখো সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বাতাস বয়ে আসবে, সব সময় উচ্চচাপ থেকে নিম্নচাপের বাতাস বয়ে আসবে। আমার একটা জিনিস বলো, উচ্চচাপ ঠান্ডা না নিম্নচাপ ঠান্ডা? হ্যাঁ তুলনামূলক ওখানকার আবহাওয়া কোথায় ঠান্ডা? ঠান্ডা। আচ্ছা নিম্নচাপের দিকে বাতাস বয়ে আসে কেন বলো? একদম, মানে এইখানে নিম্নচাপে দেখো প্রচন্ড 0 ডিগ্রিতে একদম সূর্য লম্বভাবে কিরণ দেয়,
এখানকার যে যত বাতাস আছে সব ওপরে উঠে পালিয়ে যায়, ফলে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যায়। ফাঁকা যখনই হয়ে গেল তখনই এই উচ্চচাপ অঞ্চল থেকে ক্রান্তীয় মানে উপক্রান্তীয় অঞ্চল, উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে বাতাস সঙ্গে সঙ্গে ফিল করার জন্য সেইগুলো এই শান্তমণ্ডলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে সব ছুটে আসবে, সব এদিকে ছুটে আসবে। ওপর থেকে আসবে, নিচে থেকেও যাবে মাঝখানটাকে ফিল আপ করার জন্য, মানে ওপর থেকেও আসবে নেমে, আবার নিচের থেকেও যাবে এই জায়গার বাতাসটাকে ফিল আপ করার জন্য। এইবারে শুধু নিচের দিকে আসে না, এর ওপর দিকে দেখো আবার নিম্নচাপ বলয় আছে। কিছু অংশ নিরক্ষীয় দিকে যাবে, কিছু অংশ আবার মেরুর দিকে যাবে নিম্নচাপ বলয়ের দিকে। বুঝতে পেরেছো? বাতাস যাওয়ার কথা বলছি এখানে। এই দেখো মেরুপ্রদেশীয় নিম্নচাপ বলয়, তাহলে এই উচ্চচাপ বলয় থেকে কিছু নিম্নচাপ বলয়ের দিকে যায়, আবার কিছু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে যায়। তুমি এইটা মাথায় রাখবে যে সবসময় উচ্চচাপ বলয় থেকে নিম্নচাপ বলয়ের দিকে বাতাস প্রবাহিত হয়। তাহলে এই ছবিতে আমরা ফিরে আসি, কেন এখানে একদম পুরো আঁকা ডাকা রয়েছে। এই জায়গায় আমি একটু বলে দিই, দেখো এই যে নিরক্ষীয় নিম্নচাপ বলয় রয়েছে, এখানে বাতাস কোথা থেকে আসছে? কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে আসছে। তাহলে এখান থেকে নেমে এলো, এখান থেকে বাতাস নিচের দিকে আসবে। কিছু বাতাস এই উচ্চচাপ বলয় থেকে ওপরে সুমেরুবৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকেও যাবে, তাহলে কিছুটা ওপর দিকেও যাবে, ওপরেও যাবে, নিচের দিকেও নিম্নচাপে নেমে আসবে। আবার এই নিচের থেকে ওপর দিকে যাবে, নিম্নচাপের দিকে যাবে উচ্চচাপ থেকে, আবার এই দিকে নিম্নচাপ রয়েছে, এই দিকেও নেমে আসবে নিচের দিকে। বুঝতে পারলে? এইবারে শুধুমাত্র এটা নিম্নচাপ, এইখানে শুধুমাত্র এর কাছ থেকে যাচ্ছে না, এই ওপরে উচ্চচাপ বলয় রয়েছে, এইখান থেকেও নিচের দিকে নেমে আসবে, এইখানেও নেমে আসবে, আবার এই দিকে নেমে আসবে, ওপর দিকে উঠে যাবে। বাস হয়ে গেল, কমপ্লিট বায়ুচাপ বলয়। তাহলে কটা বায়ুচাপ বলয় রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। কটা বায়ুচাপ বলয় আছে গো? 7টা বায়ুচাপ বলয় আছে। এইটাকে মনে রাখবে, তাহলেই হবে। এই দেখো 7টা বায়ুচাপ বলয় রয়েছে, 4টি স্থায়ী উচ্চচাপ বলয় আর 3টি স্থায়ী নিম্নচাপ বলয়। 3টে নিম্নচাপ বলয় কি কি? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু প্রদেশীয় নিম্নচাপ বলয়, এটা হলো। আর 4টি উচ্চচাপ হচ্ছে সুমেরীয় উচ্চচাপ, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয় আর কুমেরু উচ্চচাপ বলয়। 4টে উচ্চচাপ 3টে নিম্নচাপ, 4টে উচ্চচাপ 3টে নিম্নচাপ, এটা মনে রাখবে। পরের দিনে আমরা এখানে কিছু জায়গা রয়েছে পরীক্ষায় কিছু পড়ে, কিছু গুরুত্বপূর্ণ, কিছুটা অতটা গুরুত্বপূর্ণ নয়। এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় সম্পর্কে আমরা কিন্তু জানবো। এরপরে ITCZ যে ব্যাপারটা রয়েছে এগুলো পরীক্ষায় পড়ে। আমরা পুরো চাপ বলয় সম্পর্কে, যে 7টা চাপ বলয় আমরা পেলাম, উচ্চচাপ নিম্নচাপ মিলিয়ে 7টা পেলাম, এই 7টার সম্পর্কে সংক্ষেপে কিন্তু আমরা পরের দিনে জানবো। ছোট ছোট করে ওখানে কীরকম বাতাস বয়ে যায়, হ্যাঁ কী ঘটনা ঘটে, কোথাও গর্জনশীল 40, হ্যাঁ এই গর্জনশীল 40 আছে, 60 আছে, এগুলো আছে, এগুলো পাবে। বুঝতে পেরেছো? আয়ন বায়ু এরই মধ্যে আছে, আয়ন বায়ু আছে। বেশ, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর ভিডিওটা পছন্দ হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, ধন্যবাদ।